আচ্ছা, সবাই আশা করি দেখতে পারতেছো, একটু রেসপন্স করে তো সবাই। আজকে একটু তোমাদের রেসপন্স লাগবে। দেখতে পারো সবাই? হ্যালো। জি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে আজকে রাসায়নিক বন্ধন শুরু করবো। আমি রেকর্ডিংও স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, তাহলে বাকিরা আসতে থাকুক, আমরা রাসায়নিক বন্ধন দিয়ে আমাদের আলোচনা শুরু করি। অনেকদিন পর হোয়াইট বোর্ড ইউজ করছি। সেই লাস্ট হচ্ছে যখন মার্চ, ফেব্রুয়ারি মার্চের দিকে ইউজ করছে, তারপর থেকে আর হোয়াইট বোর্ড ইউজই করা হয়নি। আচ্ছা, আমরা তাহলে শুরু করি রাসায়নিক বন্ধন। আমরা রাসায়নিক বন্ধন এই আলোচনাটা, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 3, অর্থাৎ ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3 এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, রাসায়নিক বন্ধন, যেটা নিয়ে আমরা অনেক দিন ধরে এবং অনেক এলাবোরেটলি এই টপিকটা নিয়ে কথা বলবো, কারণ এটা না বুঝলে আসলে অর্গানিক কেমিস্ট্রিতে আমরা অনেক সাফার করবো। এই টপিকটা আমরা ভালো মতো বুঝবো। রাসায়নিক বন্ধনে আমরা বেসিক্যালি দুই ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে দুই ধরনের বন্ধন নিয়ে কথা বলবো। একটা হচ্ছে আমাদের ইন্টার অ্যাটমিক বন্ড। ইন্টার অ্যাটমিক বন্ড অর্থাৎ এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে আমাদের পরমাণুগুলোর মধ্যকার বন্ডকে বলতেছে আমরা ইন্টার অ্যাটমিক বন্ড। আর হচ্ছে আমাদের অণুগুলোর মধ্যবর্তী বন্ডকে বলতেছি আমরা ইন্টার মলিকুলার বন্ড। এটাকে বলতেছি আমরা ইন্টার মলিকুলার বন্ড। আচ্ছা, যেটা হচ্ছে আমাদের অণুগুলোর মধ্যবর্তী বন্ড হচ্ছে আমাদের ইন্টার মলিকুলার বন্ড। আচ্ছা, আর ইন্টার অ্যাটমিক বন্ড হচ্ছে পরমাণুগুলোর মধ্যবর্তী বন্ডকে বলতেছি আমরা ইন্টার অ্যাটমিক বন্ড। আচ্ছা, ইন্টার মলিকুলার বন্ড আর ইন্টার অ্যাটমিক বন্ড, এই কিছু জিনিস সম্পর্কে আমরা আগেই ধারণা লাভ করে আসছি আমাদের জুনিয়র ক্লাসগুলোতে। যেমন আমরা যদি পরমাণুগুলোর মধ্যে আসলে ইন্টার অ্যাটমিক বন্ড নিয়ে যদি কথা বলি, ফার্স্ট অফ অল আমাদের সবার পরিচিত আয়নিক বন্ড নিয়ে কথা বলতে হয়। আয়নিক বন্ড হচ্ছে এক ধরনের ইন্টার অ্যাটমিক বন্ড। যে আয়নিক বন্ডটা কি ছিল? আয়নিক বন্ড ছিল আমাদের আমাদের হচ্ছে আমাদের মেটাল এবং নন মেটাল, অর্থাৎ ধাতু এবং অধাতুর মধ্যে গঠিত বন্ডকে বলছি আমরা আয়নিক বন্ড। ধাতু যারা ইলেকট্রন ডোনেট করে, অর্থাৎ যারা ইলেকট্রন ছাড়ে, তাদেরকে আমরা ধাতু বলতেছি। ইলেকট্রন ছাড়ে, এবং অধাতু হচ্ছে আমাদের ইলেকট্রন গ্রহণ করবে। এটা হচ্ছে আমাদের আয়নিক বন্ড। ধাতু হচ্ছে আমাদের ইলেকট্রন ছাড়বে এবং অধাতু হচ্ছে আমাদের ইলেকট্রন গ্রহণ করবে, যেটা বেসিক্যালি আয়নিক বন্ড, যেখানে কমপ্লিট ইলেকট্রন ছাড়া এবং নেওয়ার ঘটনা ঘটবে। এটা হচ্ছে আমাদের এক ধরনের ইন্টার অ্যাটমিক বন্ড, যেটা অ্যাকচুয়ালি আমরা 19-এ দেখে আসছি। এরপরে কি ছিল আমাদের? এরপর হচ্ছে আমাদের সমযোজী বন্ড, বা আমরা যদি ইংলিশে বলি কোভ্যালেন্ট বন্ড। সমযোজী বন্ডটা কি ছিল? সমযোজী বন্ড হচ্ছে তোমার আহ দুইটা অধাতুর মধ্যে অ্যাকচুয়ালি ইলেকট্রন শেয়ারিং। অধাতুর মধ্যে ইলেকট্রন শেয়ারিং। আচ্ছা, তোমরা আগে বলো তো, তোমরা কি লেখা বুঝতে পারতেছো ঠিক মতো? লেখা বুঝতে পারো? জি ভাইয়া, জি ভাইয়া, আচ্ছা, ক্লিয়ার লেখা একদম? জি ভাইয়া। আচ্ছা, সমযোজী বন্ড বা সমযোজী বন্ধন, আর যেটা অ্যাকচুয়ালি অধাতুর মধ্যে ইলেকট্রন শেয়ারিং এর ফলে এই ধরনের বন্ড গুলো হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সন্নিবেশ সমযোজী বন্ড, যেটা অ্যাকচুয়ালি তোমাদের হয়তো একটু নতুন টপিক হতে পারে। সন্নিবেশ সমযোজী বন্ড, এটা নিয়ে আমরা ফিউচারে কথা বলবো। সন্নিবেশ সমযোজী বন্ড হচ্ছে এক ধরনের সমযোজী বন্ধন। এটা বেসিক্যালি হচ্ছে এক ধরনের সমযোজী বন্ধন, বাট এটাকে কেন আলাদা করে সন্নিবেশ সমযোজী বন্ধন বলা হচ্ছে সেটা আগে দেখি। সন্নিবেশ বলার রিজনটা হচ্ছে এখানে যে এখানেও ইলেকট্রন শেয়ারিং হয়, বাট এখানে যে ইলেকট্রনটা সেটা এক পক্ষ থেকে আসে। ইলেকট্রন আমাদের এক পক্ষ থেকে আসে। বেসিক্যালি সন্নিবেশ সমযোজী বন্ডে ইলেকট্রন আমার এক পক্ষ থেকে আসে, আর ইলেকট্রন আরেক পক্ষ কি করে? সে শুধু গ্রহণ করে, সেটাকে দুইজন ইকুয়ালি শেয়ার করে। সন্নিবেশ সমযোজী বন্ধনে আসলে ইলেকট্রনটা সোর্স হয় একটা পার্ট থেকে মেইনলি ইলেকট্রনটা আসে। আরেকটা পরমাণু থাকে যার ফাঁকা ডি অরবিটাল, যেটা আমরা অ্যাকচুয়ালি যখন ট্রানজিশন মেটাল বা ডি ব্লক নিয়ে পড়বো তখন আমরা এই বিষয়গুলো নিয়ে আরো ডিটেলসে জানবো, যখন আমরা জটিল আয়নের গঠন পড়বো। সেখানে যেটা হয় যে ইলেকট্রন শেয়ারিংটা বা ইলেকট্রন ডোনেট, ইলেকট্রন যে ডোনার, যারা অ্যাকচুয়ালি ইলেকট্রনটা দেয়, সে কিন্তু একটা পক্ষ, অর্থাৎ ইলেকট্রনটা একটা পক্ষ থেকে আসে। বাট সমযোজী বন্ড, যেটা আমাদের নর্মাল আমরা 19-এ দেখে আসি, সেখানে যে ইলেকট্রন শেয়ারিংটা হয় সেটা কিন্তু দুই পক্ষ থেকে ইলেকট্রনটা আসে, তারা একসাথে শেয়ার করে। বাট সন্নিবেশে ইলেকট্রনটা এক পক্ষ থেকে আসে, এই জন্য এটাকে আমরা সন্নিবেশ সমযোজী বন্ড বলতেছি। আচ্ছা, এটা নিয়ে আমরা ডিটেলস জানবো কিছু আমরা কয়েকটা ক্লাসের মধ্যে। তারপর হচ্ছে আমাদের ধাতব বন্ড। বেসিক্যালি এই চারটা বন্ড হচ্ছে আমাদের ইন্টার অ্যাটমিক বন্ড, যেখানে আমাদের পরমাণুগুলোর মধ্যে এই ধরনের বন্ড ফর্মেশন হয়। অর্থাৎ আমাদের আয়নিক বন্ড, সমযোজী বন্ড, সন্নিবেশ সমযোজী বন্ড আর ধাতব বন্ড বা ধাতব বন্ধন। ধাতব বন্ধন কি ছিল? ধাতব বন্ধন বেসিক্যালি ধাতুর মধ্যে ফর্মেশন হয়, যেটা অ্যাকচুয়ালি ধাতুর মধ্যে হয়। সেটা কিরকম ছিল? তোমরা তো জানো ধাতুর যে সর্বশেষ শক্তি স্তর বা যোজ্যতা স্তর, সেখানে কি রকম থাকে। আমি যদি জাস্ট মোটামুটি একটা ডায়াগ্রাম আঁকি জাস্ট তোমাদের বোঝানোর জন্য, তোমরা কি এটুকু তুলে ফেলছো এই পার্টটুকু? আচ্ছা, তোমরা তুলতে থাকো, আমি স্পেসটা ইউজ করি। ধরো এখানে হচ্ছে আমি
এখানে ধরো হচ্ছে আমরা ধাতুর নিউক্লিয়াস বুঝাচ্ছি, নিউক্লিয়াসের চারদিকে এখানে ইলেকট্রনকে বুঝাচ্ছি, এখানে আবার নিউক্লিয়াস, এখানে ইলেকট্রন, এখানে নিউক্লিয়াস, এখানে ইলেকট্রন, এখানে নিউক্লিয়াস, এখানে ইলেকট্রন, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি এখানে যেটা হবে যে আমাদের আমরা যদি একটা ইলেকট্রন এবং নিউক্লিয়াসকে আমরা যদি সেপারেট করে দেখি, ধরো এখানে একটা ইলেকট্রন, এখানে দেখো নিউক্লিয়াস, তার চারপাশে ইলেকট্রন আছে, এখানে আবার নিউক্লিয়াস, তার চারপাশে ইলেকট্রন আছে, এখানে আবার নিউক্লিয়াস আছে। সো এখানে যেটা হয় প্রত্যেকটা ইলেকট্রনকে কিন্তু এখানে দেখো এই পরমাণু নিউক্লিয়াস, এই পরমাণু নিউক্লিয়াস, এই পরমাণু নিউক্লিয়াস, আরো চারপাশে যেসব নিউক্লিয়াস গুলো আছে ধাতব পরমাণু, সো প্রত্যেকটা ইলেকট্রনের সাথে কিন্তু এই ধরনের একটা নেটওয়ার্ক তৈরি হয়। তো প্রত্যেকটা ইলেকট্রন কি করে, এখানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা নিউক্লিয়াস এখানে এক ধরনের নেটওয়ার্ক তৈরি করে, যেটাকে আমরা ক্রিস্টাল বলতেছি। সো বেসিক্যালি আমরা মেটাল বন্ড নিয়ে আমাদের এই সিলেবাসের ডিটেলস আলোচনা নাই। সো মেটালিক বন্ডে যেটা হয় আমাদের আসলে এখানে ইলেকট্রন সি বা ইলেকট্রন সাগর বলা হয়, যেখানে অ্যাকচুয়ালি ইলেকট্রন গুলো পুরোটার মধ্যে সমানভাবে ওরিয়েন্টেড থাকে। সো এটা হচ্ছে তোমার ধাতব বন্ডের একটা এক্সাম্পল। যেমন আমাদের ধরতে পারো আয়রন রড যেটা বেসিক্যালি যেখানে আমাদের ধাতব বন্ধন দেখা যায়, বা আয়রন রড। তারপরে হচ্ছে আমাদের কপার ওয়্যার বা কপারের তার, এগুলোর মধ্যে অ্যাকচুয়ালি আমাদের ধাতব বন্ধন দেখা দেয়। বা ধাতব বন্ধন বা ইলেকট্রন গুলো আসলে কিভাবে নেটওয়ার্ক ক্রিয়েট করতেছে, বা ইলেকট্রন গুলোর নেটওয়ার্কের যে মানে বিষয়গুলো, এগুলো অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসে নাই। এগুলোর ডিটেল আলোচনা হয় সলিড স্টেট কেমিস্ট্রিতে। সো এটা আমাদের আলোচনা বিষয় না, এটা হচ্ছে সলিড স্টেট কেমিস্ট্রি, এটা আমাদের সিলেবাসে নাই, সলিড স্টেট কেমিস্ট্রি। সো বেসিক্যালি এই ধরনের ফরমেশন গুলো যে আমাদের ক্রিস্টাল ফরমেশন মেটাল বন্ডের, এই ধরনের ফরমেশন গুলো নিয়ে ডিটেল স্টাডি হয় হচ্ছে সলিড স্টেট কেমিস্ট্রিতে। সো বেসিক্যালি এটা আমাদের সিলেবাসে নাই। আচ্ছা, সবাই কি এ পর্যন্ত তুলছো আমরা? হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, আমি তাহলে এটা ইরেজ করে দিচ্ছি। আমি তোমাদের 5-7 মিনিট পরে তোমাদের কাছে আসতেছি, তারপর তোমাদের ওপিনিয়ন নিব যে আমরা কি এখানে কন্টিনিউ করবো নাকি হচ্ছে পিসিতে কন্টিনিউ করব। আচ্ছা, তখন সবাই আশা করি তোমাদের ওপিনিয়ন দিবা। আচ্ছা, সো ইন্টারমলিকুলার বন্ড বা এখানে আসলে কি হচ্ছে, ইন্টারমলিকুলার বন্ডে তোমার হচ্ছে বা যেগুলো অণুগুলোর মধ্যবর্তী বন্ড, এটাকে আমরা যেটা নিয়ে জানবো সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ড। সো এটা সম্পর্কে কি 9-10 এ কিছু ছিল? ভ্যান ডার ওয়ালস বন্ড থাকার তো কথা না। আচ্ছা, না ভাইয়া। 9-10 এ হয়তো তেমন কিছু ছিল না। ভ্যান ডার ওয়ালস বন্ড, আচ্ছা ভ্যান্ডার, তো আমি ভুল দেখে বলছি বানানটা, ভ্যান ডার ওয়ালস বন্ড, ভ্যান্ডার ওয়ালস বন্ড। সো ভ্যান্ডার ওয়ালস বন্ডটা কি আসলে? সো ভ্যান্ডার ওয়ালস বন্ডটা তোমার অ্যাকচুয়ালি ফর্ম করে দুইটা সমযোজী যৌগের, বিশুদ্ধ সমযোজী যৌগের অণুর মধ্যে। যেমন আমরা আবারও বলতেছি, এটা ভ্যান্ডার ওয়ালস কি থাকে, ইন্টারমলিকুলার বন্ড বা আমাদের অণুর মধ্যবর্তী বন্ড। সো এরকম ধরো আমাদের হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন অণু আছে বা হাইড্রোজেন গ্যাস আছে যারা বিশুদ্ধ সমযোজী যৌগ। কারণটা কি? কারণ এখানে হাইড্রোজেন এবং এই হাইড্রোজেনের মধ্যে অ্যাকচুয়ালি ইলেকট্রনটা ইকুয়ালি শেয়ার হয়। তো এখানে কোনো ধরনের পার্শিয়াল পজিটিভ বা পার্শিয়াল নেগেটিভ বা কোনো দিকে ইলেকট্রন ক্লাউডটা সরে যাওয়ার মতো ঘটনা ঘটেনি, এই জন্য আমরা এটাকে বিশুদ্ধ সমযোজী যৌগ বলতেছি। সেরকম বিশুদ্ধ সমযোজী যৌগের মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে, বা ভ্যান ডার ওয়ালস ফোর্স বলতে পারি আমরা। ভ্যান ডার ওয়ালস ফোর্স এক ধরনের আকর্ষণ বল কাজ করে, যেটা অ্যাকচুয়ালি আমাদের বিশুদ্ধ সমযোজী যৌগের মধ্যে কাজ করে। যেমন হচ্ছে আমাদের বিশুদ্ধ সমযোজী অণুর মধ্যে কাজ করে, এবং ক্লোরিন গ্যাসের মধ্যে, দুইটা ক্লোরিন গ্যাসের অণুর মধ্যে এই ধরনের ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করে, যেটা অ্যাকচুয়ালি তাদেরকে অ্যাকচুয়ালি কাছাকাছি থাকতে হেল্প করে। সো ভ্যান ডার ওয়ালস ফোর্স নিয়ে আমরা ডিটেইলসে কথা বলবো আমাদের নেক্সট ক্লাসগুলোতে। তারপর আমাদের হাইড্রোজেন বন্ড। সো হাইড্রোজেন বন্ডটা কি? হাইড্রোজেন বন্ড নামটা যেটা বলতেছে হাইড্রোজেন, অ্যাকচুয়ালি এই বন্ডটা ফরমেশন হয় মেইনলি হাইড্রোজেন দিয়ে, এবং হাইড্রোজেনের সাথে অন্য কোনো তীব্র তড়িৎ ঋণাত্মক মোলের বেসিক্যালি এই ধরনের ফরমেশনটা করে থাকে। যেমন আমরা যদি বলি, ধরো হাইড্রোজেনের সাথে আমাদের হচ্ছে আমাদের FON, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, মেইনলি এই তিনটা মৌলের এক ধরনের বন্ড ফরমেশন হয়, যেটা অ্যাকচুয়ালি দুইটা অণুর মধ্যে এই ধরনের বন্ড হয়। যেমন একটা অণুর হাইড্রোজেন, যেমন পানির কথা যদি বলি এক্সাম্পল, ধরো পানির কথা যদি বলি, এখানে হাইড্রোজেন, অক্সিজেন, দেন হাইড্রোজেন। সো এখানে যেটা হবে, আরেকটা পানির অণুর যে হচ্ছে এই হাইড্রোজেনটা কি করবে, এখানে আরেকটা পানির অণুর অক্সিজেনের প্রতি সে অ্যাট্রাক্টেড হবে। ঠিক সেম ভাবে হাইড্রোজেনটাকে পানির অণুর অক্সিজেনের প্রতি সে অ্যাট্রাক্টেড হবে, এই পানির অণুর অক্সিজেনের প্রতি। সো এখানে মেইনলি হাইড্রোজেন বন্ড কাজ করতেছে, যে হাইড্রোজেন কি করতেছে, আরেকটা অণুর তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল, যেখানে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো মূলত ফোন দ্বারা আমরা ডিনোট করতে পারি, নেমোনিক। সো এই FON বা ফোন, সো এখানে যেটা হচ্ছে, এই তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে আমাদের হাইড্রোজেনের যে বন্ডিংটা বা হাইড্রোজেনের একটা বন্ড ফরমেশন করতেছে এক্সট্রা, সেটাকে বলতেছে আমরা হাইড্রোজেন বন্ড। এই হাইড্রোজেন বন্ডের আইডিয়াটা কিন্তু খুবই ক্রুশাল, এবং হাইড্রোজেন বন্ড কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি কি এইটুকু ইরেজ করতে পারি? তোমাদের তোলা হয়েছে? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আচ্ছা, তুলছি।
আচ্ছা, ওকে। সো আমি এটুকু ইরেজ করে দিলাম। আজকের ক্লাসটা অনেকটা ওভারভিউ টাইপের ক্লাস, কারণ আজকের ক্লাসে আমরা ডিটেইলস খুব বেশি যাব না। সো তোমরা সবাই আশা করি আমাদের বায়োলজির চ্যাপ্টার 1 বা ডিএনএ সম্পর্কে পড়ছো। সো ডিএনএ পৃথিবীর সবচেয়ে ফ্যাসিনেটিং মলিকিউল। সো ডিএনএ এর ভিতরে আমাদের অ্যাডিনিন আর থাইমিন, তারপরে গুয়ানোসিন এবং আমাদের সাইটোসিন, এদের মধ্যে কিন্তু এক ধরনের বন্ড ফর্মেশন হয়। সেটা সম্পর্কে কিন্তু তোমরা অলরেডি বইতে দেখছো। সবাইকে কেউ কি বলতে পারবে যে এই বন্ডটার নাম কি তোমরা পড়ছো, যে এটি এবং জিসির মধ্যে? হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন স্যার। বন্ড। এক্স্যাক্টলি, হাইড্রোজেন বন্ড ফর্মেশন হয়। যে এখানে আরেকটা জিনিস পড়ছো, সেটা হচ্ছে অ্যাডিনিন এবং থাইমিনের ভিতরে আমাদের 2টা হাইড্রোজেন বন্ড ফর্ম করে, আর গুয়ানিন এবং আমাদের সাইটোসিনের ভিতরে 3টা হাইড্রোজেন বন্ড ফর্ম করে। অর্থাৎ আমরা যদি আমাদের অ্যাডিনিন এবং থাইমিন, যেটা আরেকদিন হয়তো তোমাদের যখন প্রেজেন্টেশনে পড়াবো তখন দেখাবো, যে অ্যাডিনিন এবং থাইমিনের ভিতরে 2টা পজিশনে হচ্ছে আমাদের হাইড্রোজেন এবং নাইট্রোজেনের সাথে 2টা পজিশনে আমাদের এরকম একটা বন্ড ফর্মের সুযোগ থাকে। এই জন্য তোমার হচ্ছে ডিএনএ এর যে সিঙ্গেল স্ট্রেন দুইটা, এটা অ্যাকচুয়ালি একটার সাথে আরেকটা তোমার প্যাচ খেয়ে খেয়ে তোমার ডাবল স্ট্রেন্ডেড ডিএনএ স্ট্রাকচার দেয়। অর্থাৎ এখানে একটা বেস, একটা ব্যাকবোনের অ্যাডিনিনের সাথে আরেকটা ব্যাকবোনের থাইমিনের ভিতরে ডাবল আমাদের 2টা হাইড্রোজেন বন্ড দেখা দেয়। এবং এখানে একটা আমাদের আমরা যদি বলি গুয়ানিনের সাথে সাইটোসিনের আমাদের 3টা হাইড্রোজেন বন্ড দিয়ে তার অ্যাকচুয়ালি এই ধরনের একটা ডাবল হেলিক্যাল স্ট্রাকচার। এখানে কিন্তু বেসিক্যালি আমরা হাইড্রোজেন বন্ডের ঘটনা দেখি। সো হাইড্রোজেন বন্ড যদি কোনো কারণে প্রকৃতি থেকে গায়েব হয়ে যায়, তো বুঝতে পারতো আমাদের ডিএনএ এর স্ট্রাকচার নষ্ট হয়ে যাবে। এবং এই হাইড্রোজেন বন্ড নষ্ট করার জন্য আমরা কিন্তু বেশ কিছু জিনিসের নাম দেখছি আমাদের বায়োলজি বইতে, যেমন ডিএনএ পলিমারেজ, ডিএনএ হেলিকেস এনজাইম হাইড্রোজেন বন্ড খুলতেছিল, প্যাচ খুলতেছিল একটা পর একটা। সো হাইড্রোজেন বন্ড খুবই ইম্পর্টেন্ট একটা বন্ড, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের নেচারের জন্য বা আমাদের নিজের শরীরে, আমাদের নিজের বডিতে অ্যাকচুয়ালি হাইড্রোজেন বন্ডের যে আমাদের তাৎপর্যটা অনেক বেশি। এবং হাইড্রোজেন বন্ড নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো। হাইড্রোজেন বন্ড মেইনলি হচ্ছে আমরা 2 ধরনের হাইড্রোজেন বন্ড নিয়ে কথা বলবো। একটা হচ্ছে আমাদের ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। তো আজকে জাস্ট একটু দেখে যাও জিনিসগুলো, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। একটা হচ্ছে আমাদের ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। সো এই জিনিসটা দেখে আশা করি তোমরা বুঝতে পারবা যে ইন্টারমলিকুলার বা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড। সো একটা পরমাণুর সাথে, একটা অণুর সাথে একটা ডিফারেন্ট অণুর যে হাইড্রোজেন বন্ড, সেটাকে বলতেছি আমরা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড। একটা অণুর সাথে একটা ডিফারেন্ট অণুর যে হাইড্রোজেন বন্ড, 2টা অণুর, মানে অবশ্যই সেখানে হাইড্রোজেন প্রেজেন্ট থাকতে হবে। হাইড্রোজেন বন্ড কিন্তু হাইড্রোজেন ছাড়া কখনোই হবে না, হাইড্রোজেনকে সেখানে অবশ্যই উপস্থিত থাকতে হবে। আর ঠিক সেম ভাবে আমরা অন্তঃআণবিক বা এখানে দেখা যাচ্ছে যে একই অণুর ভিতরে আমরা হাইড্রোজেন বন্ডের ঘটনাটা দেখবো। সেগুলো আমরা ডিটেলস এক্সাম্পল সহ যখন আমরা হাইড্রোজেন বন্ডের ডিটেলস কথা বলবো, তখন আমরা বেসিক্যালি বিষয়গুলো নিয়ে আরো ডিটেলসে জানবো ইনশাআল্লাহ। আচ্ছা, সো আরেকটা বিষয় নিয়ে তোমাদের সাথে একটু কথা বলি। আমরা যে আয়নিক বন্ড নিয়ে কথা বলতেছে বা আয়নিক বন্ধন নিয়ে কথা বলতেছে, সেটা কিন্তু আসলে কোনো ধরনের মানে কোনো কিন্তু বন্ড না। যেটা আমাদের যদি কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধনের কথা বলি, সমযোজী বন্ধনে কিন্তু অ্যাকচুয়ালি এটা বন্ড। বাট আমাদের যে আয়নিক বন্ড, সেটা কিন্তু আসলে কোনো ধরনের কোনো বন্ড না। তার রিজনটা হচ্ছে এখানে বেসিক্যালি যে ঘটনাটা ঘটে আয়নিক বন্ডে। সো একটু আমরা আমাদের 9-10 এর জ্ঞান থেকে একটু আপার লেভেলে যাচ্ছি। সেটা হচ্ছে, ধরো আমরা আয়নিক বন্ড অ্যাকচুয়ালি কিভাবে ফর্ম করে। ধরো আমরা ফর এক্সাম্পল আমরা এখানে সোডিয়াম নিলাম, এখানে কি হচ্ছে, সোডিয়াম থেকে সোডিয়াম একটা ইলেকট্রন হারিয়ে সোডিয়াম প্লাস হচ্ছে, এবং একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন হারাচ্ছে। আর ক্লোরিন কি করতেছে, একটা ইলেকট্রন অতিরিক্ত ইলেকট্রন গেইন করে আমাদের ক্লোরাইড মাইনাস হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি হচ্ছে দেখো, আমাদের সোডিয়াম প্লাস আর হচ্ছে ক্লোরাইড মাইনাস, এদেরকে আমরা এইভাবে ডিনোট করে থাকি, সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস। এখানে সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস, এটা হচ্ছে আমাদের ক্যাটায়ন, এটা হচ্ছে আমাদের অ্যানায়ন, ঠিক আছে। বাট এখানে কিন্তু আমরা কখনো বলি না, বা এখানে কিন্তু কখনো আমরা এইভাবে লেখাই না, মানে সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে বন্ডটাকে এরকম মাঝখানে কোনো বন্ড সাইন দিয়ে অ্যাকচুয়ালি কিন্তু আমরা রিপ্রেজেন্ট করি না, কারণ এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো বন্ড না। এখানে যেটা হয়, তোমার এই যে সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস, এদের মধ্যে আমরা যদি এইভাবে দেখাই, সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস, এদের মধ্যে কিন্তু একটা ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন আছে, বা যেহেতু তার একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, তার মানে অবশ্যই এদের মধ্যে কি থাকবে, ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন থাকবে বা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল থাকবে, পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ। এটার কারণে কিন্তু অ্যাকচুয়ালি তারা কাছাকাছি থাকে। এখানে কিন্তু তোমার কোন ধরনের বন্ড বা হচ্ছে অরবিটালের ওভারল্যাপ হয় না। আমরা কিন্তু পড়বো কিছুদিনের মধ্যে পড়বো অরবিটালের ওভারল্যাপ। সো এখানে যেটা হয়, এখানে হচ্ছে কিন্তু আমরা কুলম্বস ল এটা ব্যাখ্যা করতে পারি, F equals to K Q1 Q2 by R square। এটা কিন্তু অ্যাকচুয়ালি কুলম্বস ল দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি।
যেখানে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, ঠিক আছে, পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ তাদের মধ্যে ইন্টারাকশন এবং তারা খুবই ক্লোজলি বাউন্ড হয়ে আছে এই কারণে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ। এখানে কিন্তু কোনো ধরনের অরবিটালের ওভারল্যাপ বা এই ধরনের যে বিষয় এটা কিন্তু হয় না, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ফোর্সের কারণে, একটা ফোর্সের কারণে তারা খুব কাছাকাছি আছে, এটাই সবচেয়ে পাওয়ারফুল বন্ড, আয়নিক বন্ড। আচ্ছা, সো এদের মধ্যে কিন্তু আসলে ওই ধরনের কোনো বন্ড যেটা অ্যাকচুয়ালি আমরা আমাদের সমযোজিতে দেখি, যেমন আমরা CH4 বা মিথেনকে অ্যাকচুয়ালি এইভাবে রিপ্রেজেন্ট করি বন্ড দিয়ে, যেখানে অ্যাকচুয়ালি অরবিটালের ওভারল্যাপ হয়। তোমরা তো জানো ইলেকট্রন আসলে অরবিটালে থাকে এবং এই অরবিটাল গুলোর ওভারল্যাপের মাধ্যমে বন্ড ফর্মেশন হয়। এগুলো আমরা পড়বো, আমরা খুব শীঘ্রই এগুলো আমরা পড়বো। আচ্ছা, জাস্ট বেসিক ওভারভিউ। এখন এটা তোমাদের সাথে কথা বলে তোমাদের এই এক্সপেরিয়েন্সটা কেমন লাগতেছে বল, বা কোনটাকে তোমাদের বেটার মনে হয়, তো তোমরা শেয়ার করো। হ্যালো। জি ভাই, এটা ঠিক আছে মনে হচ্ছে আমার। আচ্ছা, বাকিরা? নট ব্যাড ভাইয়া, ভালোই। আচ্ছা, বাট কোনটা বেটার তোমাদের? আচ্ছা, আমি যখন ডেস্কটপে আসলে তোমাদের মতামত নেব। তাহলে মোটামুটি আজকের ক্লাসে আমরা একটু সামনের দিকে আগাই। তাহলে আয়নিক বন্ড আমরা একটু সম্পর্কে জানলাম, যেখানে বেসিক্যালি হচ্ছে আমাদের প্লাস এবং মাইনাসের মধ্যে এক ধরনের স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল এর কারণে তারা অ্যাকচুয়ালি খুবই ক্লোজ আছে। আচ্ছা, আরেকটা জিনিস সম্পর্কে একটু ধারণা দিই তোমাদের, হচ্ছে আয়নিক বন্ড নিয়ে তো আমরা কথা বললামই কিছুটা। এখন আমি কথা বলি যে আসলে কেন বন্ড ফর্মেশন হয়, সেটা নিয়ে একটু কথা বলি। আশা করি এটা তুলে নিছে, বাট একটা বিষয় খারাপ হচ্ছে কি, তোমাদের এই জিনিসগুলো লেখা থাকতেছে না। মানে কম্পিউটারে যখন লিখতাম তখন তো তোমরা লেকচার নোট হিসেবে পেয়ে যেত সবকিছু, বাট এইখানে সেই জিনিসটা পাচ্ছ না তোমরা। আচ্ছা, সো এখন যদি কথা বলি কেন আসলে বন্ধন গঠিত হয় সেটা নিয়ে একটু কথা বলি। সো ফার্স্ট অফ অল, টু ফুলফিল দ্য অক্টেট রুল। সো এই জিনিসটা কিন্তু আমরা অলরেডি জেনে আসছি যে অক্টেট রুল ফিল আপ করা। সো অক্টেট রুলটা কি ছিল? আহ, আমাদের লাস্ট যোজ্যতার স্তরে 8টা ইলেকট্রন থাকবে। সো অক্টেট রুল, যেটা অ্যাকচুয়ালি তোমার নোবেল গ্যাস কনফিগারেশন বা নিষ্ক্রিয় গ্যাসের যে কনফিগারেশন, নোবেল গ্যাস কনফিগারেশন বা নিষ্ক্রিয় গ্যাসের যে কনফিগারেশন ছিল সেটাকে গেইন করা, বা নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করা ছিল আমাদের অক্টেট রুল। সো বেসিক্যালি আমাদের এখানে কিন্তু তোমার অক্টেট রুলকে ফিল আপ করার জন্য মোস্ট অফ দ্য কেসে তোমার হচ্ছে এই ধরনের বন্ড ফর্মেশন হয়ে থাকে, বাট অক্টেট রুলও কিন্তু ব্রেক করে। যেমন হচ্ছে আমরা যদি আমাদের নিষ্ক্রিয় গ্যাসের কথা বলি, যেমন হচ্ছে আমাদের হিলিয়াম, নিয়ন, দেন আর্গন, দেন জেনন, এগুলো হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস। সো নিষ্ক্রিয় গ্যাস এদের কিন্তু আসলে বিক্রিয়া করার কথা ছিল না, বাট আমরা প্রকৃতিতে জেননেরও বেশ কিছু কম্পাউন্ড এসে অস্তিত্ব খুঁজে পাই, জেননের অক্সাইড, ফ্লোরাইড। সো বেসিক্যালি এখানে কিন্তু অক্টেট রুলটা ব্রেক হয়, মানে অনেক মৌলই আছে তারা অ্যাকচুয়ালি অক্টেট রুলটাকে ব্রেক করে ফেলে। সেখানে আমাদের কারেক্ট এক্সপ্লেনেশনটা কি হতে পারে সেই ক্ষেত্রে? সো এখানে আসলে কারেক্ট যে এক্সপ্লেনেশন, যেটা একদম মডার্ন এক্সপ্লেনেশন, সেটা হচ্ছে টু অ্যাচিভ, এখানে আসলে মিনিমাম যে পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি, টু অ্যাচিভ মিনিমাম পটেনশিয়াল এনার্জি। সো এই জিনিসটা সম্পর্কে কিন্তু আমরা অলরেডি জানছি যে পটেনশিয়াল এনার্জি কি জিনিস। টু অ্যাচিভ মিনিমাম পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। সো মেইনলি আমাদের এখানে যেটা টার্গেট থাকে সেটা হচ্ছে মিনিমাম পটেনশিয়াল এনার্জি গেইন করাটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। অর্থাৎ বন্ড ফর্মেশন মাধ্যমে আমরা মিনিমাম পটেনশিয়াল এনার্জিটা গেইন করি, এটা কিন্তু আমাদের মেইন টার্গেট থাকে। সো আমি একটু কথা বলি তোমাদের সাথে এটা নিয়ে একটু, মিনিমাম পটেনশিয়াল এনার্জি গেইন করা বলতে আমরা কি বোঝাচ্ছি সেটা নিয়ে একটু কথা বলি। ধরো আমাদের সোডিয়াম প্লাস, যেটা অ্যাকচুয়ালি সোডিয়াম একটা ইলেকট্রন হারিয়ে আমাদের সোডিয়াম প্লাস করতেছে, এটা কিন্তু গ্যাসিয়াস স্ট্যাটে হয়, গ্যাসিয়াস অবস্থায় হয়। সো এটা কিন্তু তোমাদের এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু গ্যাসিয়াস অবস্থা হয়। অর্থাৎ গ্যাসিয়াস অবস্থায় সোডিয়াম একটা ইলেকট্রন হারিয়ে সোডিয়াম প্লাস তৈরি করতেছে। এই যে একটা ইলেকট্রন হারাচ্ছে এটাকে বলতেছে আমরা আয়নীকরণ শক্তি। বাট আয়নীকরণ শক্তির আরো স্পেসিফিক ডেফিনেশন হচ্ছে যদি আমরা 1 মোল গ্যাসীয় বিচ্ছিন্ন অবস্থায় কথা বলে, 1 মোল গ্যাসীয় বিচ্ছিন্ন অবস্থা থেকে 1 মোল ইলেকট্রন সরাতে আমাদের যে পরিমাণ শক্তি দিতে হয়, কেন দিতে হয় সেটা বুঝো। কারণ যেহেতু আমরা ইলেকট্রন কি করতেছে, ইলেকট্রনকে নিয়ে যাচ্ছে, তার মানে ইলেকট্রনটা ধরো অসীমে নিয়ে যাচ্ছে, আমরা নিউক্লিয়াসের সাপেক্ষে অসীমে নিয়ে যাচ্ছি, তার মানে ইলেকট্রনকে অবশ্যই শক্তি দেয়া লাগতেছে কিছুটা, সেই শক্তিটা শোষণ করেই ইলেকট্রনটা আমাদের জাম্প করে কক্ষপথ থেকে কি হবে, অসীমে চলে যাবে। সো অবশ্যই ইলেকট্রনকে আমাদের শক্তি দিতে হচ্ছে, যে শক্তিটা ইলেকট্রন আমাদের শোষণ করে অসীমে চলে যাবে, ঠিক আছে। এখানে ইলেকট্রনকে কিছু শক্তি দেয়া লাগতেছে। সো যেহেতু শক্তি দেয়া লাগতেছে, আমরা ইলেকট্রনকে কি করতেছে, অসীমে নিয়ে যাচ্ছে, এটাকে বলতেছে আমরা আয়নীকরণ শক্তি। এই জিনিসটা কিন্তু তোমরা অলরেডি জানো, আয়নে পরিণত করতে আমাদের এখানে পজিটিভ আয়নে পরিণত করতে আমরা যে 1 মোল গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু থাকে, 1 মোল গ্যাসীয় বিচ্ছিন্ন আয়ন তৈরি করতে আমাদের যে শক্তিটা দিতে হচ্ছে সেটাকে বেসিক্যালি আমরা বলি আয়নীকরণ শক্তি। সো আয়নীকরণ শক্তি বেলা কি হয়, জেনারেলি আমাদের শক্তি, আমাদের এনার্জি, এখানে কি হয়, আমাদের এনার্জি কি করতে হয়, অবশ্যই গ্রহণ করতে হয়, এনার্জি গ্রহণ করে, এনার্জি বাইরে থেকে সাপ্লাই দিতে হয়।
এনার্জি গ্রহণ করতে হয়, মেইনলি এই জিনিসটা হয়। আচ্ছা, আর তোমার যখন ক্লোরিনের ক্ষেত্রে কি হচ্ছে, ক্লোরিন যখন গ্যাসিয়াস স্টেটে আছে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে তোমার ক্লোরাইড মাইনাস গ্যাসিয়াস স্টেটে আসলো, ঠিক আছে, ক্লোরাইড মাইনাস গ্যাসিয়াস স্টেটে আসলো। এখন এই ক্লোরিন প্লাস সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাসের মধ্যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, তারা দুইটাই গ্যাসিয়াস স্টেটে আছে এবং তারা কিন্তু মোটেও স্টেবল না বা স্থিতিশীল না, কারণ তারা গ্যাসিয়াস অবস্থায় আছে। গ্যাসিয়াস অবস্থায় কি হয়, তোমার গতিশক্তি অনেক বেশি থাকে, আয়নগুলো ছোটাছুটি অনেক বেশি করে। সো গ্যাসীয় অবস্থা যেহেতু তোমাদের গতিশক্তি অনেক বেশি থাকে বা আয়নগুলোর মধ্যে ছোটাছুটি পরিমাণ অনেক বেশি থাকে, সো এটা মোটেও স্টেবল অবস্থা না। তার মানে আমাদের কি হবে, আমাদের লোয়েস্ট এনার্জি স্টেটে যেতে যাবে বা মিনিমাম পটেনশিয়াল এনার্জিতে আসতে যাবে। তখন এই প্লাস এবং মাইনাসটা তখন কি করে, এরা অ্যাকচুয়ালি আমাদের সোডিয়াম ক্লোরাইড সলিড ফর্ম করে ফেলে। এরা আরো ক্লোজে এসে তোমার হচ্ছে আমাদের এখানে অ্যাকচুয়ালি সোডিয়াম ক্লোরাইড সলিড ফর্ম করে ফেলে, অর্থাৎ গ্যাসিয়াস স্টেজ থেকে আমাদের সলিড স্টেটে চলে আসতেছে। অর্থাৎ তারা একটা আমাদের এই যে আয়নিক বন্ডে যে একটা এক্সাম্পল সেটা দেখতে পাচ্ছি, এখানে সোডিয়াম ক্লোরাইড সলিড ফর্ম করে ফেলতেছে, বন্ড ফর্ম করে ফেলতেছে। সো বেসিক্যালি এটা কিন্তু তোমার এই যে পটেনশিয়াল এনার্জি, গ্যাসিয়াস স্টেটে তারা আনস্টেবল ছিল বা অস্থিতিশীল ছিল, এই অস্থিতিশীলতা থেকে স্থিতিশীলতায় আসার জন্য মেইনলি তারা গ্যাসিয়াস থেকে আমাদের সলিড স্টেটে চলে আসছে। এই জন্য কিন্তু তোমার বন্ড ফর্মেশন হয়, ঠিক আছে, যে গ্যাসিয়াস স্টেট থেকে স্থিতিশীল স্টেটে আসার জন্য, মানে আনস্টেবল থেকে স্টেবলে আসার জন্য, অথবা বলতে পারি পটেনশিয়াল এনার্জিটাকে মিনিমাম করার জন্য অ্যাকচুয়ালি কিন্তু এই ধরনের বন্ড গুলো ফর্মেশন হয়ে থাকে। সবাই কি বুঝছি আমরা এই পর্যন্ত? ভাইয়া লাস্ট লাইনটা আরেকবার একটু যদি কন্টিনিউ করতেন, ওই যে লাইন চলে গেছিল, কেটে কেটে আসছিল কথাটা। আচ্ছা আচ্ছা, এখানে কি হয়েছে, সোডিয়াম প্লাস গ্যাসিয়াস অবস্থা আছে, ক্লোরাইড মাইনাস গ্যাসিয়াস অবস্থা আছে। গ্যাসিয়াস অবস্থায় ছোটাছুটি বেশি, তোমার ইয়ার পরিমাণ বেশি, গতিশক্তির পরিমাণ বেশি, সো ছোটাছুটি বেশি, সো আনস্টেবল বা অস্থিতিশীল। যখন তারা সোডিয়াম ক্লোরাইড সলিড ফর্ম করে ফেলতেছে তখন কিন্তু তারা স্থিতিশীল হয়ে গেছে। এই জন্য কিন্তু তারা অ্যাকচুয়ালি এই ধরনের বন্ড ফর্মেশন হয়, তাদের পটেনশিয়াল এনার্জির ভ্যালুটাকে কমানোর জন্য, বুঝতে পারছো? সো সবকিছুই প্রকৃতির সবকিছু অ্যাকচুয়ালি লোয়েস্ট পটেনশিয়াল এনার্জি দিকে যেতে চায়, এই জন্য তো কিন্তু তোমাদের বন্ড ফর্মেশন হয়। সবার ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে আমরা একটা গ্রাফ দিয়ে আজকে ক্লাস শেষ করব। সবাই বুঝছি? এবার বুঝছি ভাইয়া। বাকিরা বাকিরা রেসপন্স করি, সবাই বুঝছি? আমি কি তাহলে ইরেজ করে দিব এটা? আচ্ছা আমার কাছে জি ভাইয়া, করে দেন। আচ্ছা আমি ইরেজ করে দিচ্ছি। আচ্ছা, ক্লাসের পর কিন্তু আমরা জাস্ট একটু ডিসকাশন করবো 5 মিনিটের মতো, জাস্ট তোমাদের ওপিনিয়ন নেয়ার জন্য। তো সবাই এই লিংকটা যদি কেটে যায় আবার জয়েন করিও। সো জাস্ট তোমাদের ওপিনিয়নের জন্য বা তোমাদের তোমরা কি মনে করতেছো এটা সম্পর্কে এটা জানার জন্য ভাইয়া, আমরা ভাইয়া আরো 15 মিনিট 5 আছে, এখন 26। আরো 15 মিনিট আছে। ও আচ্ছা আচ্ছা। সো দেখো এখানে যদি আমরা একটা গ্রাফ দেখি, সো গ্রাফ যদি আমরা একটা দেখি, ধরো এটা একটা গ্রাফ, ঠিক আছে, এই গ্রাফের ক্ষেত্রে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি আমাদের পটেনশিয়াল এনার্জি, বুঝতে পারবো একটু দেখো সব মনোযোগ দিয়ে, সেটা হচ্ছে এদিকে আমরা আর কে রিপ্রেজেন্ট করলাম, এদিকে আমরা পটেনশিয়াল এনার্জিকে রিপ্রেজেন্ট করলাম। সো গ্রাফে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর যত উপরের দিকে উঠবো ততই পটেনশিয়াল এনার্জির মানটা তত বাড়বে, এবং যত বাম থেকে ডানে যাব আর এর মানটাও কিন্তু তত বাড়তে থাকবে, ঠিক আছে। সেখানে যেটা হচ্ছে অসীমে কিন্তু তোমার পটেনশিয়াল এনার্জি জিরো, যখন অসীমে থাকে তখন পটেনশিয়াল এনার্জি জিরো। সো অসীম মানে কি, একটা পরমাণু কিন্তু খুবই সামান্য একটা জিনিস, খুবই ছোট একটা জিনিস, তার জন্য 100 সেন্টিমিটারও অসীম। সো তার মানে অসীম আসলে এটা কিভাবে ডিফাইন করা হচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার ক্ষেত্রের বাইরে চলে গেলে, মানে তোমার আর সেখানে কোনো তড়িৎ ক্ষেত্র থাকবে না, সো পুরোপুরি ক্ষেত্রের বাইরে চলে গেছে, সো সেটাকে বেসিক্যালি বলতেছি আমরা অসীম। সো একটা ছোট্ট পরমাণুর জন্য অ্যাকচুয়ালি 100 সেন্টিমিটার ডিসটেন্সটা কিন্তু অসীম ডিসটেন্স, ঠিক আছে, 100 সেন্টিমিটার কিন্তু অসীম দূরত্ব। আচ্ছা, সো এই অসীমে আমাদের পটেনশিয়াল এনার্জি ভ্যালুটাকে নেগেটিভ ধরা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমরা যেটা আরেকটা বিষয় নিয়ে কথা বলতেছিলাম যেটা হচ্ছে, আচ্ছা সেটা বলতেছি আমি, পটেনশিয়াল এনার্জি ভ্যালুটাকে নেগেটিভ ধরা হয়েছে। সো এখন যতই তুমি আর এর ভ্যালু কমাচ্ছ ততই কিন্তু তোমার পটেনশিয়াল এনার্জি, দেখো এটা কিন্তু জিরো, এটা জিরো হওয়াতে এটা কিন্তু ওয়াই অ্যাক্সিস এর নেগেটিভ সাইড, ঠিক আছে। সো আর এর মান তুমি যত কমাচ্ছ ততই কিন্তু তোমার বেসিক্যালি পটেনশিয়াল এনার্জি মানটা নেগেটিভে যাচ্ছে বা পটেনশিয়াল এনার্জি মানটা আরো কমতেছে। সো এটা হচ্ছে তোমার মিনিমাম পটেনশিয়াল এনার্জি, মিনিমাম পটেনশিয়াল এনার্জি, মিনিমাম পটেনশিয়াল এনার্জি। সো এখানে দেখো মিনিমাম পটেনশিয়াল এনার্জি যদি আমরা এখানে আরটাকে ধরি, এই আরটা তখন হবে তোমার বন্ড লেন্থ। হ্যাঁ বলো ভাইয়া। এখানে একটা দ্বারা কি হ্যাঁ ভাইয়া, বোঝাচ্ছি আমরা? আর কোনটা দ্বারা ভাইয়া? কি বোঝাচ্ছি? ও আর আর হচ্ছে তোমার বন্ড লেন্থ। আচ্ছা এটা দেখো, সো ধরো এটা তোমার একটা নিউক্লিয়াস, এ পরমাণুর নিউক্লিয়াস, আমরা এন এ দ্বারা বোঝাচ্ছি এ পরমাণুর নিউক্লিয়াস। এটা ধরো বি পরমাণুর নিউক্লিয়াস, বি পরমাণুর নিউক্লিয়াস, এটাকে আমরা এন বি দ্বারা ডিনোট করতেছি। এ পরমাণুর ইলেকট্রনকে আমরা এন
এ ই দ্বারা ডিনোট করতেছি, আর বি পরমাণুর ইলেকট্রনকে আমরা বিই দ্বারা ডিনোট করতেছি, ধরো বিই, ঠিক আছে। সেখানে কি হচ্ছে দেখো, আমাদের এই যে দুইটা নিউক্লিয়াসের মধ্যে একটা বিকর্ষণ আছে। সো এই দুইটা নিউক্লিয়াসের মধ্যে অবশ্যই একটা বিকর্ষণ আছে, এন এবং এন বি এর মধ্যে একটা বিকর্ষণ আছে, আর ইলেকট্রন দুইটার মধ্যে একটা বিকর্ষণ আছে, এই বা এক এ পরমাণু ইলেকট্রন আর বি পরমাণু ইলেকট্রন, এদের মধ্যে একটা বিকর্ষণ আছে, ঠিক আছে। আবার কি হচ্ছে, তোমার এই পরমাণু নিউক্লিয়াসের সাথে এই পরমাণু ইলেকট্রন বা আমরা এন এ আর বিই, এদের মধ্যে একটা আকর্ষণ বল আছে। আর বলতে পারি ধরো হচ্ছে এন বি, বি পরমাণু নিউক্লিয়াস এবং এ পরমাণুর ইলেকট্রন, এদের মধ্যে একটা আকর্ষণ বল আছে। তো যখন তোমার এই বিকর্ষণ বলের চেয়ে আকর্ষণ বলের মানটা অনেক বড় হয়ে যায়, তখন কিন্তু পরমাণু দুইটা কাছাকাছি চলে আসে। তখন ধরো সর্বোচ্চ এই ডিস্টেন্সে আসলো, দুইটা পরমাণু আমাদের এই ডিস্টেন্সে আসতে পারলো। তো সেই ক্ষেত্রে আমরা এই দুইটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যে ডিস্টেন্স, সেটাকে বলতেছি হচ্ছে আর, বা এটা আরেকটা নাম হচ্ছে আমাদের বন্ড লেন্থ, ঠিক আছে, বন্ড লেন্থ। সেটাকে আমরা ধরো আর না বলে আর নট দ্বারা ডিনোট করলাম। আর এটাকে আর, এই আর দ্বারা আমরা বলতেছি দুইটি পরমাণুর মধ্যবর্তীকার ডিস্টেন্স, দুইটি পরমাণুর মধ্যবর্তী দূরত্ব, দুইটি পরমাণু মধ্যবর্তী দূরত্ব। আর আর নট, বা এটাকে আমরা আর নট বলি, এই আর নটটা হচ্ছে যখন দুইটা পরমাণুর মধ্যকার বিভব শক্তির পরিমাণটা সর্বনিম্ন, সেই মানটা আর নট, অর্থাৎ এটাকে বলতেছে আমরা বন্ধন দৈর্ঘ্য বা বন্ড লেন্থ, এটাকে আমরা বলতেছি বন্ধন দৈর্ঘ্য বা বন্ড লেন্থ। সো বেসিক্যালি এই জিনিসটাই তোমাদের হচ্ছে বন্ধন দৈর্ঘ্য বা বন্ড লেন্থ, অর্থাৎ যখন দুইটা পরমাণু তাদের সবচেয়ে কম বিভব শক্তির ভ্যালুতে আসবে, তখন তাদের মধ্যে যে ডিস্টেন্সটা, সেটাকে বলি হচ্ছে আমরা বন্ড লেন্থ বা বন্ধন দৈর্ঘ্য। এবং জাস্ট এমনি নর্মাল আর, যখন তুমি ডিস্টেন্সটা কমাচ্ছ, এই আরটা কিন্তু দুইটি পরমাণু মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। যখন তুমি দূরত্ব কমাচ্ছ, কমাতে কমাতে একবারে তুমি আর নটে আসলা, যেটা আমাদের এই আর নট, যেখানে তোমাদের পটেনশিয়াল এনার্জির ভ্যালুটা সর্বনিম্ন। এরপর তুমি যখন আরো ভিতরে নিয়ে যাচ্ছ, তখন কি হচ্ছে জানো, তখন হচ্ছে তাদের মধ্যকার নিউক্লিয়াস বা হচ্ছে ইলেকট্রনের যে বিকর্ষণ, অর্থাৎ বিকর্ষণের মানটা বেড়ে যাওয়ার কারণে তোমার পটেনশিয়াল এনার্জি হঠাৎ করে জাম্প করতেছে। অর্থাৎ এটা কিন্তু মেইনলি বিকর্ষণ বলের কারণে হচ্ছে। সো বিকর্ষণ বলের কারণে তোমার পটেনশিয়াল এনার্জির মানটা বেড়ে যাচ্ছে, বুঝতে পারছো। সো এটা হচ্ছে তোমার দুইটা নিউক্লিয়াসের মধ্যকার ডিসটেন্স, এটাকে বলতেছে আমরা বন্ড লেন্থ বা বন্ধন দৈর্ঘ্য। এবং তুমি একটা পর্যায়ে যখন বন্ড লেন্থের চেয়ে আরো আমাদের এই পরমাণু দুটাকে কাছাকাছি আনতে যাবা, তখন অ্যাকচুয়ালি তাদের মধ্যে বিকর্ষণ বলের কারণে পটেনশিয়াল এনার্জির মানটা দেখো হুট করে অনেক বেড়ে যাবে। সবার ক্লিয়ার? এই গ্রাফটা বুঝছি আমরা সবাই বুঝছি? তারপর ভাইয়া। আমরা না হয় ল্যাটিস এনার্জি নিয়ে একটু কথা বলি। সো আমাদের হাতে কয় মিনিট আছে আর? আমি তাহলে এটা ইরেজ করে দিচ্ছি। 9 মিনিট। আচ্ছা, আমরা তাহলে একটু ল্যাটিস এনার্জি নিয়ে কথা বলি। আচ্ছা, আমরা আর কি কি পড়বো সেটা নিয়ে আরেকটু ধারণা দিই তোমাদেরকে। হচ্ছে আমরা আয়নিক বন্ধন নিয়ে কালকে ক্লাসে আরেকটু কথা বলবো, বা আয়নিক বন্ড নিয়ে। আয়নিক বন্ডের ভিতরে আমরা তো ফরমেশন নিয়ে তো আর কথা বলার কিছু নাই, কারণ ফরমেশন কিভাবে তৈরি হয় সেটা কিন্তু তোমরা 9-10 পড়ে আসছো। বা আয়নিক কম্পাউন্ডের ভিতরে আমরা তো ফরমেশনের পার্টটা নিয়ে আলাদা করে কথা বলার কিছু নেই, কারণ এগুলো তোমরা পড়ে আসছো, কিভাবে ইলেকট্রন তোমার হচ্ছে ধাতু থেকে বের হয়ে অধাতুতে ঢুকতেছে। সো এটা হচ্ছে ফরমেশন। তারপর হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ল্যাটিস এনার্জি নিয়ে কথা বলবো আমরা। তারপর হচ্ছে আমাদের প্রপার্টিস গুলো নিয়ে কথা বলবো, কি কি ধরনের প্রপার্টিস আমরা মেইনলি এখানে দেখতে পারি বা আয়নিক কম্পাউন্ডের ভিতরে। ল্যাটিস এনার্জি নিয়ে মাস্ট কথা বলবো। আচ্ছা, আমাদের মেইন ডিসকাশন বা বেশি কথা বলবো হচ্ছে আমরা কোভ্যালেন্ট নিয়ে বা সমযোজী নিয়ে, ঠিক আছে। সমযোজী নিয়ে আমরা অনেক বেশি কথা বলবো। সমযোজী সমযোজী বন্ধনের ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমরা এখানে বেশ কিছু থিওরি সম্পর্কে জানবো। অর্থাৎ সমযোজী বন্ধন, যেহেতু আয়নিক বন্ড আমি বললাম, এখানে কিন্তু তোমার কোন ধরনের স্পেসিফাইড স্ট্রাকচার নেই। আয়নিক বন্ডে কিন্তু কখনো তোমাকে স্ট্রাকচার আঁকতে বলবে না, বাট সমযোজী যোগের ক্ষেত্রে আমাদের স্পেশাল স্ট্রাকচার আছে, ঠিক আছে। সো স্ট্রাকচার গুলো কিরকম, আমরা এখানে ভিবিটি বা ভ্যালেন্স বন্ড থিওরি সম্পর্কে জানবো। ভিবিটি বা ভ্যালেন্স বন্ড থিওরি, এটা নিয়ে জানবো, ভ্যালেন্স বন্ড থিওরি। তারপর হচ্ছে আমাদের ভিএসইপিআর থিওরি বা ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, অর্থাৎ এটা আমাদের শেপকে ডিটারমাইন করবে, শেপকে। আর ভিবিটি দিয়ে হচ্ছে আমরা সিগমা বন্ধন, পাই বন্ধনের বিষয়গুলো বোঝার চেষ্টা করবো। সিগমা বন্ড, পাই বন্ড, এগুলো অ্যাকচুয়ালি ভালো করে বোঝার চেষ্টা করব। ভিবিটি দিয়ে আমরা সিগমা বন্ড বা পাই বন্ডের যে আলোচনা, সেগুলো অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করব। ভিএসইপিআর আমাদের শেপকে, কোন একটা সমযোজী যৌগের শেপকে আরো ওয়েল ডিফাইন ভাবে
বুঝতে হেল্প করবে, VSEPR থিওরি, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। এরপরে হচ্ছে আমরা আমাদের হচ্ছে হাইব্রিডাইজেশন নিয়ে কথা বলবো বা সংকরায়ন নিয়ে কথা বলবো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আমাদের এইচএসসি এবং অ্যাডমিশনের পয়েন্ট অফ ভিউ থেকে, হাইব্রিডাইজেশন বা সংকরায়ন, যেখানে অ্যাকচুয়ালি আমাদের অরবিটাল গুলো কিভাবে ওভারল্যাপ করতেছে। আমরা কিন্তু গত দিনে সামান্য একটা ধারণা লাভ করছি হাইব্রিডাইজেশন সম্পর্কে। আচ্ছা, সো এইটা নিয়ে আমরা অনেক ডিটেলস একটা লেকচার হবে। তারপর হচ্ছে আমরা পড়বো হচ্ছে সামান্য পড়বো MOT, মলিকুলার অরবিটাল থিওরি। সো হাইব্রিডাইজেশনে তোমরা তো সবাই আমাদের sp-d অরবিটাল সম্পর্কে জানো, sp অরবিটাল, p অরবিটাল, d অরবিটাল, এগুলো সম্পর্কে জানো। সো এই MOT সাজেস্ট করে আমাদের যে অণু আছে সে অণুরও অরবিটাল আছে, ঠিক আছে? এটা নিয়ে আমরা কিছুটা ধারণা লাভ করবো, বন্ডিং অরবিটাল, অ্যান্টি বন্ডিং অরবিটাল, যাতে আমাদের বই রিডিং করতে কোনো প্রবলেম না হয়। বইতে MOT সম্পর্কে খুবই সামান্য কিছু কথা লেখা আছে, এই জন্য আমরা এটা একটু দেখবো যাতে আমাদের বই পড়তে কোনো প্রবলেম না হয়। অর্থাৎ আমাদের অণুগুলোর মধ্যে কিভাবে অরবিটালের সম্পর্ক আছে, অণুগুলোর ভিতরে কিভাবে অরবিটাল গুলো আছে, সেটা অ্যাকচুয়ালি আমাদের MOT বা মলিকুলার অরবিটাল থিওরি ডেসক্রাইব করে। বাট আমরা হচ্ছে হাইব্রিডাইজেশন নিয়ে অনেক ডিটেলসে পড়ালেখা করতে হবে আমাদেরকে। হাইব্রিডাইজেশন এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। আর VSEPR নিয়ে আমাদের পড়তে হবে, আর VBT আমরা দেখবো, কারণ এটা না বুঝলে আসলে সিগমা বন্ড বা পাই বন্ডের আইডিয়া গুলো আরো ক্লিয়ারলি পাওয়া যায় না। সো এই কনসেপ্টটা না বুঝলে আসলে, কারণ তোমরা তো জানো যে অর্গানিক কেমিস্ট্রি মিনস হচ্ছে সমযোজী বন্ধন। সো অর্গানিক কেমিস্ট্রি যত বন্ধন আমরা দেখি মেইনলি সবই হচ্ছে আমাদের সমযোজী বন্ধন। সো কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধনের এই রুলস গুলো যদি আমরা ভালোভাবে না বুঝি, তাহলে কিন্তু অর্গানিক কেমিস্ট্রি আমরা মিথেন, ইথেন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন বা হচ্ছে ইথিন, প্রোপিন, বিউটিন, এগুলোর সংকরণ আমরা বুঝবো না বা এগুলোর স্ট্রাকচার গুলো আমরা বুঝবো না। তো অবশ্যই আমাদের এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে হবে, যেখানে আমরা কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধনের এই প্রপার্টি গুলো নিয়ে অনেক ডিটেলসে কথা বলবো। আচ্ছা, সো আমরা একটু ল্যাটিস এনার্জি নিয়ে কথা বলি, যেহেতু আমাদের হাতে মনে হয় 3-4 মিনিটের মতো সময় আছে। কয় মিনিট আছে আমাদের হাতে? হ্যালো। ভাই 5 মিনিট। আচ্ছা, আমরা ল্যাটিস এনার্জি নিয়ে একটু কথা বলি, তারপর তোমাদের সাথে একটু ডিসকাশন করি। আচ্ছা, সো ল্যাটিস এনার্জি কি ছিল? বেসিক্যালি আমাদের সোডিয়াম প্লাস আর আমাদের হচ্ছে ক্লোরাইড মাইনাস, ঠিক আছে? সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস তারা গ্যাসিয়াস অবস্থায় আছে, আচ্ছা, এখানে একটা জিনিস বুঝো যে আমরা সোডিয়াম থেকে যখন ইলেকট্রন বের করে আমরা সোডিয়াম প্লাস করতেছি, তখন এটাকে বলতেছি আমরা আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন এনার্জি, ঠিক আছে? আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন এনার্জি। এক্ষেত্রে আমরা কি করতেছি বলতো? এনার্জি দিতে হচ্ছে আমাদের, এনার্জি দিতে হচ্ছে, তার কারণ হচ্ছে ইলেকট্রনটাকে বের করে আনতে আমাদের এনার্জি দিতে হচ্ছে। সেখানে এনার্জি দিতে হবে, কারণ ইলেকট্রনটা এনার্জি সেটা রিসিভ করে তোমার হচ্ছে আমাদের সোডিয়াম থেকে বের হয়ে যাবে, এনার্জি দিতে হবে। বাট তোমার হচ্ছে ক্লোরাইডের ক্ষেত্রে যেটা হবে, ক্লোরাইড যখন একটা ইলেকট্রন গ্রহণ করে আমাদের ক্লোরাইড মাইনাস তৈরি করতেছে, এখানে কিন্তু এনার্জি রিলিজ হবে। এনার্জি কি হবে? রিলিজ হবে। এখানে যে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলো, বা এখানে আমরা এটাকে বলতে পারি ইলেকট্রন আসক্তি, যেখানে 1 মোল গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু 1 মোল ইলেকট্রন গ্রহণ করে আমাদের 1 মোল গ্যাসীয় বিচ্ছিন্ন অ্যানায়ন তৈরি করতেছে, এটাকে বলতে পারি আমরা ইলেকট্রন আসক্তি। আমরা এগুলো দেখবো ইন ফিউচার আরো ডিটেইলস। সো এখানে যেটা হচ্ছে, এনার্জি কি হচ্ছে বলতো? এনার্জি রিলিজ হচ্ছে, এনার্জি রিলিজড হচ্ছে, কারণ এখানে অ্যাকচুয়ালি ক্লোরিন ইলেকট্রনটা গ্রহণ করতেছে এবং এনার্জি বের হচ্ছে। এখানে এনার্জি দিতে হচ্ছে, এখানে এনার্জি রিলিজ হচ্ছে। সো এনার্জি যেহেতু দিতে হচ্ছে, এটা তাপ হারি বিক্রিয়ার সাথে তোমরা তুলনা করতে পারো। আর এটা যেহেতু এনার্জি রিলিজ হচ্ছে বা তাপ উৎপাদী বিক্রিয়ার সাথে তোমরা এটাকে চিন্তা করতে পারো। সো দুইটা দুই রকম প্রসেস, অ্যাকচুয়ালি এই দুইটা প্রসেস। একটা হচ্ছে আমাদের এনার্জি দিতে হয়, যেটাকে বলতেছে আমরা আয়নাইজেশন এনার্জি। একটা এনার্জি রিলিজ হচ্ছে, যেটাকে বলতেছে আমরা ইলেকট্রন অ্যাফিনিটি বা আমাদের বলতে পারি ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি, ঠিক আছে? আচ্ছা, সো আরেকটা বিষয় নিয়ে কথা বলি। যখন তোমার এই যে সোডিয়াম প্লাস গ্যাসিয়াস স্টেটে আর ক্লোরাইড মাইনাস গ্যাসিয়াস স্টেটে আছে, এই দুইটা যখন তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে তোমার সোডিয়াম ক্লোরাইড ফর্ম করতেছে সলিড, এটাকে বলতেছে আমরা ল্যাটিস এনার্জি। সো অর্থাৎ এখানে যেহেতু দুইটা গ্যাসিয়াস পরমাণু তাদের মধ্যে বন্ড ফর্মেশন করে, দুইটা গ্যাসিয়াস পরমাণু তাদের মধ্যে বন্ড ফর্মেশন করে আমাদের ল্যাটিস তৈরি করছে। তাই বেসিক্যালি আমরা এটাকে যেটা সোডিয়াম ক্লোরাইডের ল্যাটিস, ল্যাটিস হচ্ছে কি? ল্যাটিস হচ্ছে আমাদের আমাদের এই যে স্ট্রাকচার গুলো 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, অর্থাৎ আমাদের এই সলিডের আমাদের এই ধরনের আয়নিক কম্পাউন্ডের 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট কে বলতেছে আমরা ল্যাটিস স্ট্রাকচার। সো এই যে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ সোডিয়াম প্লাস গ্যাসিয়াস এবং ক্লোরাইড মাইনাস গ্যাসিয়াস, এই দুইটা মিলে যে আমাদের হচ্ছে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে সলিড তৈরি করলো, এখান থেকে যে এনার্জিটা রিলিজ হয়, যেহেতু এখানে বন্ড ফর্মেশন হয়েছে, তার মানে অবশ্যই কি হবে? এনার্জি রিলিজ হবে। যদি আমাদের বন্ধন ভাঙতে হয় তাহলে এনার্জি দিতে হবে, আর যদি বন্ধন তৈরি হয় তাহলে এনার্জি রিলিজ হয়, ঠিক আছে?
সো এখান থেকে যেহেতু বন্ড তৈরি হয়েছে তাই এটাকে বলতেছি আমরা ল্যাটিস এনার্জি। সো বেসিক্যালি এখানে যে এনার্জিটা রিলিজ হবে সেটাকে বলবো হচ্ছে আমরা ল্যাটিস এনার্জি। আমরা এটা নিয়ে ফিউচারে আবার কথা বলবো যে ল্যাটিস এনার্জি আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, আমরা বর্ন হারভেস্ট সাইকেল সম্পর্কে জানবো, যেখানে অ্যাকচুয়ালি ল্যাটিস এনার্জি ক্যালকুলেট করা আমরা শিখবো। তাহলে আজকের ক্লাসটা মোটামুটি আমি এই পর্যন্ত রাখতেছি, দেখি তোমাদের সাথে একটু ডিসকাশন করি। সবাই বুঝতে পারছে আমরা এই পর্যন্ত? কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন? ভাইয়া 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 বন্ধন গঠন করতে গেলে এনার্জি রিলিজ হবে তাই না? বন্ধন গঠিত হলে বন্ধন তৈরি হলে এনার্জি রিলিজ হবে, আর বন্ধন ভাঙতে গেলে এনার্জি দিতে হবে তোমাকে, বুঝছো? ওকে ওকে বন্ধন বুঝতে ভাঙার পারছি জন্য ভাইয়া। এনার্জি দিতে হয়। আর কারো কোনো কোশ্চেন? তাহলে আমি হচ্ছে এখন ডেস্কটপে গিয়ে তোমাদের সাথে ডিসকাস করি। তাহলে আমাকে 1 মিনিট সময় দাও, আমি জাস্ট ডেস্কটপে এটা রেকর্ডিংটা অফ করে আমি ডেস্কটপে যাচ্ছি। ঠিক আছে?